আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে যে ৭৭ বছর হয়ে গেল এবং এই ৭৭ বছরের মধ্যে ইসরায়েলকে কেউ তেমন করে আক্রমণ করতে পারেনি। সেজন্যই ইসরায়েল থেকে সারা পৃথিবীর নানা জায়গা থেকে ইহুদিরা ইসরায়েলে এসে বসতি স্থাপন করতেছে এবং তাদের স্থাপনাটা দিন দিন বাড়াচ্ছে। চারদিক তারা নানা জায়গা দখল করে তাদের বিস্তারটা করতেছিল। কিন্তু আমরা দেখতেছি বিপরীত দিক থেকে ফিলিস্তিনিদের যে জায়গাটা গাজাটা সেটা ছিল প্রচণ্ড রকমের ধ্বংসপ্রাপ্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি সেখানে একটা রিভিয়েরা তৈরি করার চিন্তা ভাবনা করেছিলেন। তিনি ফিলিস্তিনিদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে মিশর, তিশর, জর্দান নানা জায়গাতে নিয়ে তিনি সেই জায়গাটা আমেরিকার অধীনে নিয়ে সেটাকে ডেভেলপ করার কথা চিন্তা করেছিলেন। রিভিয়েরা বানানোর চেষ্টা করেছিলেন, শান্তি প্রতিষ্ঠার নানা রকম উদ্যোগ নেওয়ার চিন্তা করেছিলেন। কিন্তু আমরা যে কথাটা ফোকাস করছি সেটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত গাজা। আমরা দেখেছিলাম যে গত 1-2 বছরের মধ্যে প্রায় 40,000 ফিলিস্তিনি শিশুরা মারা গেছে ওখানে। অনাহার অদ্যাহারে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়েছে। আমরা দেখেছি 70 বছরের যেই সংগ্রাম, সেখান থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা কী করেছে, বাস্তুচ্যুত হয়ে সারা পৃথিবীর নানা জায়গাতে ছড়িয়ে পড়েছে। তারা রিফিউজি হয়ে গেছে, তারা উদ্বাস্তু হয়ে গেছে। এখন এই যে ফিলিস্তিনিদের এই যে মানবতার জীবনযাপন, এই জীবনযাপনের বিপরীতে আমরা দেখেছি ইসরায়েলরা তারা সারা পৃথিবীর বড় বড় শক্তিগুলোকে নিজেদের বন্ধু করে নিতে, তারা দেখেছি জ্ঞান বিজ্ঞানে তারা উন্নত হতে, দেখেছি তারা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মধ্যে শ্রেষ্ঠ পরাশক্তি হিসাবে স্থাপন করতে, দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসাবে তারা সারা পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার করতে, দেখেছি মানবাধিকারের কোনো কিছু ইসরায়েলের বিরুদ্ধে কখনো কেউ কিছু তুলতে পারেনি, সেই রকম আলোচনাগুলো আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই অবস্থায় আমরা গত 7 দিনে যেটা দেখেছি সেটা হচ্ছে ইরানিরা ইসরায়েলিদের উপর আক্রমণ করছে এবং ইসরায়েলের নানা রকম স্থাপনা ধ্বংস হচ্ছে। সো এই জিনিসটা আমাদেরকে কম্পেয়ার করতে গেলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইসরায়েলটা মোটামুটি গাজার মতো একটু একটু করে হয়ে যাচ্ছে। এখন যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়, ইসরায়েল যেহেতু ছোট একটা দেশ, ইরান যেহেতু বিশাল একটা দেশ, সুতরাং ইরানকে গাজার মতো করতে পারবে না। ইরানের অস্ত্রশস্ত্র যদি মজুদ ঠিকভাবে থাকে, তারা যদি তাদের ব্যালিস্টিক স্থাপনাগুলো ঠিকভাবে প্রতিরক্ষা করতে পারে, যদিও ইসরায়েল দাবি করেছে তারা ইরানের 3 ভাগের 2 ভাগ স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে, সুতরাং তেমন করে গতি আর থাকবে না। কিন্তু যদি তাদের যে স্থাপনাগুলো আছে সেগুলোকে যদি তারা প্রোটেক্ট করে আক্রমণ চালিয়ে যেতে পারে, তাহলে ইসরায়েল রাষ্ট্র মোটামুটি এক ধ্বংসস্তূপে পরিণত হবে। সেটাই সমরবিদরা বলতেছেন, সেটাই সাধারণ জ্ঞান বুদ্ধিতে আমাদেরকে বলে। কারণ ছোট একটা জায়গাতে যদি 400টা মিসাইল মারার পরও যদি 40টা যদি নেমে যায়, এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। অন্যদিকে ইরান বিশাল একটা দেশ, সুতরাং সেখানে কিছু করার সামর্থ্য ইসরায়েল তেমন করে রাখে না, যদি না তারা পারমাণবিক আক্রমণ চালায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধে ইরান ব্যাকফুটে না, ইরান বরং ফ্রন্ট ফুটে আছে। যদিও তারা অনেক কিছু হারিয়েছে, অনেক পিছনের দিকে চলে গেছে, কিন্তু এই যুদ্ধটা যতদিন কন্টিনিউ হবে, যত দীর্ঘস্থায়ী হতে থাকবে, ইসরায়েল তত ধীরে ধীরে কী হয়ে যাবে, শক্তি হারাবে, তাদের স্থাপনাগুলো নষ্ট হবে, তারা অনিরাপদ বোধ করবে এবং তারা দেখতে পাবে যে তারা অজেয় কিছু না, বরং ইরান তাদের শক্তিগুলোকে দেখাচ্ছে এবং আলটিমেটলি তারা হুমকিতে পড়ে যাবে এই চিন্তা করে যে তারা অনেক বেশি বিপদ। কার জন্যে? আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য। সুতরাং ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই ইরানকে মাথা তুলে দাঁড়ানোর আর কোনো রকমের সুযোগ দেবে না, সেটাই আমাদের এই মুহূর্তে টেক। সুতরাং ইসরায়েল ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গাজার মতো একটা আক্রমণের শিকার হয়েছে। সে আক্রমণটা অবশ্যই মুসলমানদের জন্য একটা ভালো একটা চিহ্ন।